আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমরা আলোচনায় যাবার আগে আজকের দৈনিকগুলির শিরোনামে একটু দৃষ্টি দিতে চাই। দৈনিক ইত্তেফাক, বরিশালে হামলা সংঘর্ষ, মেয়রের মামলা প্রত্যাহার দাবিতে আন্দোলনরত কর্মীদের অবশেষে কাজে যোগদান। একদিনে ৮০ শিশু ভর্তি এক হাসপাতালে, ডেঙ্গুর প্রকোপ। মানবজমিন, গ্রেনেড হামলায় বিএনপি জামাত জোট সরকার দায়ী, তরুণ প্রজন্ম কেন রাজনীতি বিমুখ। আমাদের সময়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মেয়রের সর্বাত্মক চেষ্টা, সরকার না জড়ালে এমন হামলা হতে পারে না, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রধানমন্ত্রী। যাই যাই দিন, করোনা নিয়ন্ত্রণের এখনই সময়। নতুন সরকার গঠনে কাবুলে মোল্লা বারাদার। প্রেসিডেন্ট হবেন কিনা নিশ্চিত নয়, সেপ্টেম্বরে গঠন হতে পারে নতুন সরকার। বাংলাদেশ সহ ১০ দেশ শঙ্কায় থাকবে, পুলিশ প্রশাসন এগিয়ে, পিছু হটছে রাজনীতি। মানবকণ্ঠ, রশিদ ডালিম ঢাকায় ছিল খালেদার তত্ত্বাবধানে, ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী। ইনকিলাব, মোল্লা বারাদার কাবুলে। পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে গ্রেনেড মেরে যেতে পারে। দিনকাল, বরিশাল সিটিতে ময়লার স্তূপ, জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের সংঘাত, ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ। মির্জা ফখরুল। সংগ্রাম, গ্রেনেড হামলার জন্য তৎকালীন বিএনপি জামাত জোট সরকার দায়ী। খাতা কলমে কম দেখানোর সুযোগ, পরিশোধে বিশেষ সুবিধা সত্ত্বেও বাড়ছে খেলাপি ঋণ। দৈনিক করতোয়া, বিএনপি সরকার না জড়ালে এমন হামলা হতে পারে না, মৃত্যুর বারবার সামনে এসে দাঁড়িয়েছে, গ্রেনেড হামলার আলোচনা সভায় প্রধানমন্ত্রী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, মুভ টু রিডিউস ফরেনার্স, হায়ার মোর লোকালস ইন জবস। এই ছিল আজকের শিরোনাম। আমরা অধিকাংশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম সেটি গ্রেনেড হামলার বার্ষিকীতে প্রধানমন্ত্রী যে আলোচনা সভায় যে বক্তব্য রেখেছেন সেদিকেই দৃষ্টি দিতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন, গ্রেনেড হামলা সম্পর্কে বেগম জি আগেই জানতেন এবং তার সুদীর্ঘ বক্তৃতায় তৎকালীন সরকারের সম্পৃক্ততার নানা বিষয় তিনি তুলে ধরেছেন। এ বিষয়ে স্যার যদি একটু বলেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন, তবে মধ্যে কথা হচ্ছে যে ২১শে আগস্টে যে গ্রেনেড হামলা, তিনি যা বলতে চেয়েছেন, আমি আমার ভাষায় বলছি, এটা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। সরকার সব কিছুই জানত, কারণ হাওয়া ভবনে পরিকল্পনা হয়েছে। প্রধানমন্ত্রী জানবে না, যদিও হাওয়া ভবন ওই সময় ছিল একটি সমান্তরাল সরকারের স্থান আর কি বলা যেতে পারে, কিন্তু তারেক রহমান সব কিছুই নিয়ন্ত্রণ করতে চাইতেন। বেগম খালেদা জিয়া অনেকটা ঠুটু জগন্নাথের মতো কাজ করতেন। তো সেই জন্য এখন আমার কাছে যেটা মনে হয়, গোটা ব্যাপারটি ছিল একটি পাকিস্তানি কানেকশন। তার কারণ হচ্ছে, প্রথমত যে গ্রেনেড, 14টি গ্রেনেড ব্যবহার করা হয়েছিল, 3টি অবিস্ফোরিত, সেটা সরিয়ে ফেলা হয়েছে। আর্জেস গ্রেনেড পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করে। অথচ হাস্যকরভাবে বিচারপতি জয়নাল আবেদিনের একজনের যে তদন্ত কমিটি, তিনি বলেছিলেন যে পাশের দেশ অর্থাৎ ভারতকে বুঝিয়ে তিনি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, সরকার যা চাইতো। তো ভারতে আর্জেস গ্রেনেড নাই। এই গ্রেনেডগুলো আব্দুল সালাম পিন্টু তার বাড়িতে জমা ছিল, সেখান থেকে সরবরাহ করা হয়েছে, এবং হুজিকে ব্যবহার করা হয়েছে মুফতি হান্নান। আমি একটু লজ্জা পাই, কারণ ইসলাম নিয়ে কিছুটা চর্চা করি আমি আর কি।
তো মুফতি বা মুস্তাহিদ তাদেরকে বলা হয় যারা ইসলাম সম্পর্কে যথেষ্ট বিজ্ঞ প্রাজ্ঞ। তো যে ব্যক্তি ইসলাম সম্পর্কে বিজ্ঞ প্রাজ্ঞ হবেন তিনি মানুষ হত্যার জন্য কাজ করবেন বা সহযোগী হবেন, এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না। আচ্ছা, তো এরা সবাই পাকিস্তানপন্থী এবং মৌলানা তাজউদ্দিন আব্দুল সালাম পিন্টুর ভাই, অন্যতম কুশীলব আর কি, সে তো পাকিস্তানে পালিয়েছে। আচ্ছা, আর জিয়াউর রহমান তার শাসনকালে 17 জন পাকিস্তানি মনস্ক বা পাকিস্তান ফেরত সেনাবাহিনী মানুষকে 17 জনকে তিনি পুলিশে আত্মীকরণ করেছিলেন। যেমন ওই সময় আমাদের ডিএমপি কমিশনার রকিবুল হুদা 16ই ডিসেম্বর পর্যন্ত যশোরের সেনানিবাসে পতন না হওয়া পর্যন্ত পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে, তাকে কিন্তু ফেরত আনা হয়েছে পাকিস্তান থেকে। এবং পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক পাকিস্তানি ট্যাঙ্ক বাহিনীর যোদ্ধা ছিলেন। আচ্ছা, তারপরে সবাই লক্ষ্য করুন, এবং বিএনপি জামাত সরকার পরিপূর্ণভাবে পাকিস্তান মনস্ক। সব কিছু মিলে পাকিস্তানি একটা কানেকশন। কারণ আমরা বলি যে 15ই আগস্টের ধারাবাহিকতা 21শে আগস্ট, এটার কারণটা এই যে পাকিস্তানি যোগসূত্র এর মধ্যে ছিল আর কি। এবং আর একটা কথা আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থানে থেকে কথা বলতে পারেন না হয়তো, কিন্তু আমি বলতে পারি যে গোটাটাই মনস্তাত্ত্বিক বিচার বিশ্লেষণে বললে বিএনপি জামাত সরকারের যে আচরণ বচন তাতেই প্রমাণ করে দিয়েছে তারা অপরাধী। যেমন পরদিন সংসদে বেগম খালেদা জিয়া বলেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছে, এবং তিনি একজন সেনা ব্যক্তিত্বের স্ত্রী, তিনি কি জানেন না যে গ্রেনেড কোথায় থাকে, কিভাবে বহন করতে হয়? অন্তত ভ্যানিটি ব্যাগে থাকার কথা না, এটা তিনি জানেন না। এটা হাস্যকর। আচ্ছা, তারা বলেছেন যে আওয়ামী লীগ নিজেরাই করেছে। ঠিক আছে, তাহলে তখনকার সরকার আওয়ামী লীগ সহায়ক সরকার ছিল কিভাবে? যে ওই যে গ্রেনেড হামলার যত আলামত সব নষ্ট করে দিয়েছে তারা। 3টি আর্জেস গ্রেনেড নিয়ে যে সেনাবাহিনীর বিশিষ্ট কর্মকর্তারা সেটা রিফিউজ করে দিয়েছে, পুলিশ রক্ত ধুয়ে মুছে দিয়েছে, এবং শেখ হাসিনা গাড়িতে উঠবার সময় গাড়িতে গুলি করেছে। তো অনেক কিছু সরকার ওই সময় আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। তারা যে বলেন যে আওয়ামী লীগে কাজ করলেই না, তারা ফেঁসে যাচ্ছেন, যুক্তির বিচারে ফেঁসে যাচ্ছেন, কারণ তারা আওয়ামী লীগকে সহায়তা করেছে। আর গ্রেনেডগুলো যে ওপর থেকে পড়েছে এর তো ভিডিও ফুটেজ আছে, এটা তো নিচের থেকে যায়নি। আওয়ামী লীগের লোকজন তো সব নিচে, স্বাভাবিক আর কি। তো অনেক কথা কিন্তু আছে, কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই হামলাটা কেন হলো? এই হামলা কেন হলো তার একটা সূত্র আমি খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে 1985-তে ব্রিটিশ সাংবাদিক ভারতীয় বংশোদ্ভূত সলিল ত্রিপাঠী কর্নেল ফারুককে জিজ্ঞাসা করেছিলেন যে 10 বছরের রাসেলকে হত্যার কি দরকার ছিল। ফারুক বলেছিলেন যে শেখ মুজিবের কোনো উত্তরাধিকার আমরা রাখতে চাইনি, সেই জন্য হত্যা করেছি। কিন্তু রয়ে গেছেন 2 জন কন্যা, শেখ হাসিনা, শেখ রেহানা। এরা তো বিদেশে ছিলেন। তো যখন দেশে এসে শেখ হাসিনা হাল ধরলেন, আওয়ামী লীগের 96-তে দেশে হাল ধরলেন, তখন তিনি টার্গেট হয়ে গেলেন। এবং আমরা তো জানি শেখ হাসিনার উপরে প্রায় 20 বার আঘাত এসেছে। তার মধ্যে সবচেয়ে ঘৃণ্য আঘাতটি হচ্ছে 21শে আগস্ট 2004।
এবং আমার কাছে তালিকা আছে, সেদিকে আমি যাব না, সময় কম। আমি মনে হয় যে আমাদের সাম্প্রতিক আরেকটি পত্রিকা, সবগুলো পত্রিকার শিরোনাম যে বরিশাল পরিস্থিতি। আচ্ছা, তার আগে ছোট্ট করে একটা কথা বলে নেই। গতকাল 2002-এর সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টার যে আসামি, অভিযুক্ত আসামি আরিফুর রহমান গতকাল ঢাকার হাজারীবাগে ধরা পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অভিনন্দন জানাবো। এবার বরিশালের কথা। আচ্ছা, বরিশাল পরিস্থিতির কথা বলছি। সেটি হচ্ছে প্রশাসন এবং রাজনীতি মুখোমুখি। বরিশালের একটি ঘটনাকে কেন্দ্র করে, সেখানে ইউএনওর বাসভবনে হামলাকে কেন্দ্র করে সে পরিস্থিতিটা অনেক দূর গড়িয়েছে। এই বিষয় নিয়ে আপনার পর্যবেক্ষণ কিংবা। ধন্যবাদ। ইউএনওর বাসভবনে হামলা কিভাবে হচ্ছে তার ভিডিও ফুটেজ আমরা অনেক টেলিভিশন চ্যানেলের খবরে দেখেছি। তো ভিডিও ফুটেজ থেকে কে বা কারা ওই সময় আগ্রাসী হয়ে ওই বাসায় হামলা চালিয়েছিল তা শনাক্ত করা সম্ভব। আচ্ছা, এখন কথা, দুটো দিক আছে। একটা হচ্ছে একটা অপরাধ হয়েছে, অপরাধের তদন্ত হতে পারে, বিচার হতে পারে, সব কিছু হতে পারে একটা, সেটা আমি একদিকে রেখে আর একটি কথা নিয়ে আমি সবচেয়ে বেশি ভাবছি এই মুহূর্তে, যে বাংলাদেশের মতো দেশে পুলিশ এবং প্রশাসন মুখোমুখি কেন হলো। এটা এখন এর সূত্র হিসেবে অনেক কিছু বলা আছে, কিন্তু আমার মূল প্রশ্ন যে পুলিশ এবং প্রশাসন যদি মুখোমুখি হয় তখন কিন্তু সেটা একটা অশনি সংকেত একটি দেশের জন্যে। তো এখন আমি যেটা চাইব যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিষয়টি খতিয়ে দেখে একটা সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন, নইলে ইংরেজিতে যেটাকে বলা হয় স্নোবল ইফেক্ট, একটা থেকে আর একটা ঘটনা ঘটে যেতে পারে আর কি, সেইটা যেন না হয়। কারণ এটি অত্যন্ত স্পর্শকাতর যে প্রশাসন, না আমি পুলিশ বলছি কেন, প্রশাসন এবং রাজনীতিবিদ, প্রশাসন এবং রাজনীতিবিদ যদি মুখোমুখি হন তাহলে কিন্তু দেশের জন্য ভয়াবহ পরিণাম ডেকে আনবে। পুলিশের কথা বলছে না, পুলিশ ওখানে আসবে অন্য ভূমিকায় আর কি। রাজনীতিবিদ এবং প্রশাসন সাধারণ, এবং একটা পত্রিকায় দেখলাম যে প্রশাসন এগিয়ে রাজনীতি পিছিয়ে। এটা কিন্তু আমি দেখতে চাইনি, শুনতেও চাই না। কারণ বাংলাদেশ রাজনীতির উৎসে নিহিত, রাজনীতির জন্যই বাংলাদেশ হয়েছে। রাজনীতির কাছে আমার অনেক ঋণ, অপরাজনীতি নয়, অপরাজনীতি আমার কাছেও অনাকাঙ্ক্ষিত। কিন্তু রাজনীতি যদি পিছিয়ে যায়, প্রশাসন যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি। কারণ কিছুদিন আগে একটা ইংরেজি দৈনিক প্রথম পাতার শীর্ষ খবর করেছিল যে বিউরোক্রেটিক বাংলাদেশ, আমলাতান্ত্রিক বাংলাদেশ। এটা তো আমি দেখতে চাইনি। এবং বঙ্গবন্ধু বলতেন যারা আমলাতন্ত্র আছেন তাদের জনগণের সেবক, এবং সেই হিসেবে তিনি ধমকও দিয়েছেন আর কি। তো সেই দেশে আমলাতন্ত্রকে আমলাতন্ত্রের জায়গায় থাকতে হবে, রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদের জায়গায় থাকতে হবে। কেউ যেন সীমা লঙ্ঘন করে না। কে করেছে সীমা লঙ্ঘন, যার জন্য সংঘর্ষ অনিবার্য হয়েছে, এটা তদন্ত করে দেখা দরকার অনতি বিলম্বে। এটা বিলম্ব হলে কিন্তু যে বললাম স্নোবল ইফেক্ট হতে পারে, ক্ষতিকারক হতে পারে। আরেকটি প্রসঙ্গ, আমাদের ডেঙ্গুর প্রকোপ নিয়ে চিকিৎসকরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে। গতকাল একটি ইংরেজি দৈনিকে একটা সারণী ছেপেছে, তাতে বিগত কয়েক বছর থেকে 2020 পর্যন্ত সারণীতে দেখা যাচ্ছে ক্রমেই ডেঙ্গু আক্রমণের সংক্রমণের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। 2021টা তারা বলেনি, কিন্তু 2021 অন্য যে কোনো বছরের চাইতে বেশি হবে। নইলে কারো বিশেষজ্ঞ চিকিৎসকরা বলবেন
যে নিয়ন্ত্রণের বাইরে। এখন বাংলাদেশে দুটো সমস্যা। করোনা মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে মনে করছি বলে আমরা, যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, কিন্তু ডেঙ্গু তো অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। ডেঙ্গু হলো কেন? ঢাকা শহরে ডেঙ্গু বেশি, ঢাকার বাইরে যত সামান্য। ঢাকার 2 মেয়রকে আমি দায়ী করব। আমি একজন সামান্য নাগরিক হিসেবে, তারা তাদের কাজ করেননি, মশা মারেননি, এবং লম্পঝম্প হম্বিতম্বি অনেক কিছু করেছেন। টেলিভিশনে ক্যামেরার চেহারা দেখানোর জন্য অনেক কাজ করেছেন, কিন্তু মশা তো মরেনি, নইলে ডেঙ্গু রোগী এত বাড়বে কেন? হাবিবুল্লাহ বাহার 50 দশকে মন্ত্রী ছিলেন প্রাদেশিক সরকারে, ঢাকাকে মশা মুক্ত করতে পেরেছিলেন। হ্যাঁ, এখন কঠিন, মানুষ বেশি, মশা বেশি, কিন্তু কিছুটা তো কাজ করতে হবে সেই জায়গা। এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, 5 থেকে 11 বছরের শিশুরা। এটি ভয়ঙ্কর একটি সংকেত দিচ্ছে আমাকে, আমি মনে করি। তো আমি মনে করি যে ঢাকা শহর ভালো প্রশাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2টো সিটি কর্পোরেশন বানালেন, অথচ কলকাতার মতো বিশাল শহর একটা সিটি কর্পোরেশন, সেখানে যে মেয়র ছিলেন যিনি ফিরহাদ হাকিম, ওই তো কোভিডের আগে 2019 নভেম্বর মাসে কলকাতায় একটা বক্তৃতা দিতে গিয়েছিল। আমি তো কলকাতার রাস্তায় কোনো আবর্জনা খুঁজে পেলাম না, অথচ আগে নাকে রুমাল চেপে হাঁটতে হতো। তো একা একজন মেয়র গোটা কলকাতা শহরকে সাফ সুতরো করে ফেললেন, আর আমার 2 মেয়র মিলে ঢাকার মতো ছোট্ট শহরকে কিছুই করতে পারলেন না তারা। আবার এদিকে বরিশালে মেয়র কোনো কাজ করছেন না বা করতে পারছেন না, 3 দিন ধরে আবর্জনা স্তূপ হয়ে আছে। কেন তা হবে? জনগণ কি কর দেয় না? এই যে করের টাকায় মেয়রের বেতন ভাতা, সুযোগ সুবিধা, বা কর্মকর্তা কর্মচারীর সুযোগ সুবিধা পান, যত কিছুই হোক সিটি কর্পোরেশনের কাজ থাকবে অব্যাহত। সেটা তো হচ্ছে না। এটা কেমন দেশ হলো? এই জন্য কি স্বাধীন হয়েছে আমরা? দৃষ্টি দিতে চাই আফগানিস্তান প্রসঙ্গে। কোনো পত্রিকা লিখেছে বাংলাদেশ সহ 10 দেশ শঙ্কায় থাকবে এই তালেবানের যে দখল এবং এই বর্তমান পরিস্থিতিতে। এই বিষয়ে আপনার একটু ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আপনি যদি খুব সংক্ষেপে যদি ইতিহাস অত কিছু শঙ্কা প্রকাশ করে না, তবে শঙ্কিত ইতিহাসও। এই জন্যে যে আমি আমার রোজনামচায় লিখেছি যে আফগানিস্তান হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেল। আফগানিস্তান আফগানদের হাতে এসেছে পরিপূর্ণভাবে এখন, কিন্তু কাদের হাতে এসেছে? প্রথমত তালিবান কিন্তু গোটা আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করছেন, এটা মনে রাখতে হবে। বিভিন্ন স্থানে প্রতিরোধ চলছে। আপনি আমি সবাই ছবি দেখেছি যে আফগান মহিলারা পুরনো পতাকা নিয়ে মিছিল করছে, এবং পরশুদিন একজন আফগান মহিলা বোরখা ছিল না বলে তাকে গুলি করে হত্যা করেছে তালিবান। এ কোন অশনি সংকেত? পর্দার কথা যদি তারা বলতে চায়, আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব সূরা নূর পড়তে। সূরা নূরে স্পষ্ট নির্দেশ আছে পর্দা করার জন্য। পুরুষকে প্রথম নির্দেশ দেওয়া হয়েছে, তোমার দৃষ্টি আনত করো। আর নারীর পর্দার জন্য শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে বলা যায় চাদর গায়ে দিয়ে সামনে যেতে, আর নারীদের সাধারণ পোশাক আশাক হচ্ছে শোভন। এর বাইরে পর্দা নিয়ে কিছু বলা নাই। আমি কোরআন চর্চা করি, তো তার গুলি করার অধিকার কে তাকে দিল? এবং ওই যে আপাদ মস্তক জড়িয়ে মহিলাদের চলতে, পুরুষরা সব তাকে তাকে দেখবে, পুরুষের চোখের পর্দা নাই, সেইটা তো দেখতে হবে। যেটা আল্লাহ জানতেন বলেই বলেছে তোমার দৃষ্টি আনত করো। তো সেই জন্যে আমি মনে করি শঙ্কার জায়গাটা ওখানেই আছে। সেটা ইতিহাসও বলবে
যে আফগানিস্তান এখন সভ্যতা সংস্কৃতির বাইরে, কারণ তারা তো বলে দিয়েছে গণতন্ত্র নয়, শরিয়া আইন। এখানে আর একটা বিভ্রান্তি, শরিয়া আইন বলে কোরআন হাদিসে কিছু নাই। শরিয়া আইন যদি আল্লাহ প্রদত্ত কিছু হতো তাহলে সব মুসলমান দেশে একই শরিয়া থাকতো, এক এক দেশ এক এক শরিয়া। তো এটা একটা ভ্রান্তি। তো এই ওরা তো ব্যাপারটা হলো আফগানিস্তানে ইসলাম, ওরা তো আমার ইতিহাস বলছে আফগান জনগণ কিন্তু প্রথমে ইসলামকে স্বাগত জানায়নি, যেমন করে বাংলার মানুষেরা, অধস্তন মানুষেরা, অভাজনেরা ইসলামকে স্বাগত জানিয়েছিল, আফগানরা জানায়নি সেভাবে। কিন্তু পরে যখন ক্রমাগতভাবে ইসলামকে গ্রহণ করছে তখন তাদের মতো করে ওই যে ট্রাইবাল ইসলাম বানিয়ে ফেলেছে। ওই ইসলামের সঙ্গে কখনোই মেলে না। ওই টুপি দাড়িওয়ালা ইসলাম, এটা কখনো ইসলামে কখনো টুপির কথাও নাই, দাড়ির কথা নাই। ইসলাম হচ্ছে এইখানে ইন্নামাল আমানু বিন্নিয়াত। তো সেই জন্যে আফগানিস্তান ইসলাম ধ্বংসের প্রতীক, তালেবানরা। তার চাইতে বড় কথা এই যে তাদের জঙ্গিবাদ, এটা কিন্তু সংক্রামক, সেই জন্যই শঙ্কাটা আমার জাগে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী না উড়িয়ে দিলেও আমরা তো জানি যে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি আফগানিস্তানে গেছে, ভারতে ধরা পড়লো কি করে আর কি। ধন্যবাদ স্যার, আমরা সুযোগ পেলে পরে বিষয়টি নিয়ে আরও আলোচনা করব। শেষ করব আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল এই সময় চ্যানেল আইতে। সে অবধি সবার জন্য শুভকামনা।